চাইল্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয়? দেখো, শিশু বিকাশ বলতে আমরা কি দেখি না, জন্ম থেকে কৈশোর ও প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং জ্ঞানীয় পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়াকে আমরা বুঝি। এটি একটি নিয়মিত, ধারাবাহিক ও ক্রমোন্নত প্রক্রিয়া। তাহলে এটি কি না, এটি একটি নিয়মিত, একটি ধারাবাহিক ও ক্রমোন্নত প্রক্রিয়া। শারীরিক বিকাশ বলতে কি বোঝানো হয়? শারীরিক বিকাশ কাকে বলছি আমরা? খুব সহজভাবে বলতে গেলে আমরা বলি যে আমাদের যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা একটা বাচ্চা ধরো যে কিনা 1 মাস বয়স এবং তার যখন 1 বছর বয়স হয়, তাহলে এই 1 মাসের বাচ্চা এবং 1 বছরের বাচ্চার মধ্যে তো কিছু তফাৎ থাকবে, তাই না? তার দেহের উচ্চতা বৃদ্ধি পাবে, তার ওজন বৃদ্ধি পাবে, এবং তার যে পেশি, একদম 1 মাসের বাচ্চার ঘাড়ে হাত দিলে দেখি ঘাড়গুলো টলমল টলমল করে। মেয়েরা এটা ভালো বুঝবে, কারণ মেয়েরা বাচ্চাদেরকে একটু কোলে নেয়। এবং যখন 1 বছরের বাচ্চাকে তুমি কোলে নেবে, দেখবে তার ঘাড়টা না টলমল করছে না, সেই দিক ওই দিক তাকাচ্ছে। কেন? কারণ তার পেশিগুলো কিন্তু শক্ত সবল হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। এবার চলে আসছি কোথায় না, স্নায়ুতন্ত্রের বিকাশ। স্নায়ুতন্ত্রের বিকাশ বলতে কি বোঝানো হচ্ছে? একটা শিশু, তার যে স্নায়ু, তার যে বিভিন্ন নার্ভ সিস্টেম, সেগুলোরও কিন্তু বিকাশ সাধিত হচ্ছে। ছোটবেলায় সে কিছু বললে সে বুঝতে পারছে না, কিন্তু যত বড় হচ্ছে সে বুঝতে শিখছে, এটা মা, এটা বাবা, এটা ঠাকুমা, এটা ঠাকুরদা, এটাকে ফ্যান বলে, এটাকে আহ হচ্ছে গাছ বলে, এটাকে পাখি বলে, হ্যাঁ, এটাকে গরু বলে, তাই না? আস্তে আস্তে কিন্তু সে কথা বলা শিখছে, তার স্নায়ুতন্ত্রের বিকাশ হচ্ছে। এবার চলেছি মোটর স্কিল বলতে কি বোঝানো হয়। দেখো, মোটর স্কিলকে আমরা দুটো ভাগে দেখি, একটা হচ্ছে স্থূল মোটর স্কিল, একটাকে আমরা বলছি সূক্ষ্ম মোটর স্কিল। স্থূল মোটর স্কিল বলতে শিশুরা হাঁটছে, শিশুরা আরো যখন একটু বড় হচ্ছে তখন দৌড়াচ্ছে। এবং সূক্ষ্ম মোটর স্কিল বলতে আমরা বলছি লেখা, আঁকা, এগুলোকে। নেক্সট আমরা চলে আসছি বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি বলতে কাকে বোঝানো হচ্ছে? সাধারণত প্রত্যেক শিশুর, ছেলে বলো মেয়ে বলো, সবারই 11 বছর থেকে 16 বছর বয়সের মধ্যে কিন্তু এই বয়ঃসন্ধি কালটা ঘটে। এই সময় হরমোনগত পরিবর্তন সাধিত হয়, যেটাকে আমরা গৌণ লিঙ্গ বৈশিষ্ট্যের বিকাশও বলতে পারি। এখানে এই সময় আমাদের আবেগের, অর্থাৎ আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি। যে কোনো ডিসিশন কিন্তু এই 11 থেকে 16 বছর বয়সের বাচ্চাদের কি না, খারাপ পথে চলে যাওয়ার, যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি থাকে। কেন? কারণ এই সময় এরা নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারে না। তাদের পুরোটাই কিন্তু এই হরমোনগত পরিবর্তন, এবং তাদের সেই সঙ্গে সঙ্গে ঘটে কি, আত্মপরিচয়ের সংকট। কেন? কারণ দেখবে এই সময়কার ছেলেরা নিজেদেরকে একটু হিরো হিরো দেখায়, বলে না, সেই কলার টলার উঁচু করে, মানে মানে একটা 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 হিরো হিরো ভাব নিজেদের মনের মধ্যে যাপন করে। কেন বলতো? কারণ এই আত্মপরিচয়ের সংকট থেকে কিন্তু নিজেদের মধ্যে এই হিরো ভাবাপন্ন মানসিকতা তৈরি হয়। নেক্সট চলে আসছি মেন্টাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মানসিক ও আবেগীয় বিকাশ। মানসিক ও আবেগীয় বিকাশ বলতে কি বোঝানো হচ্ছে না, অনুভূতি প্রকাশ ও নিয়ন্ত্রণের ক্ষমতা, আত্মবিশ্বাস, আত্মসম্মান ও আত্মপরিচয় গঠন, সেই সঙ্গে সঙ্গে উদ্বেগ, ভয়, আনন্দ ইত্যাদি আবেগের বিকাশ আমরা দেখি। আমরা আর কি দেখছি? আমরা দেখছি সামাজিক বিকাশ, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট, যেখানে আমরা দেখি যে পরিবার বা ক্লাসমেটস আমরা বলি যাদেরকে, সহপাঠী, কিংবা সমাজের অন্যান্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শিশুরা। তার আগে পর্যন্ত কিন্তু কাউকে চিনত না।
আস্তে আস্তে তারা চিনছে, তাদের সঙ্গে মিশছে, এবং যার ফলে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সামাজিক বিভিন্ন নিয়ম, বিভিন্ন মূল্যবোধ ও আচরণ শিখছে শিশুরা, এবং সেই সঙ্গে সঙ্গে সহযোগিতা, সহানুভূতি ও নেতৃত্বের বিকাশ সাধিত হচ্ছে। এবার চলে আসছে আমাদের জ্ঞানীয় বিকাশ, যেটাকে আমরা বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট। খুব গুরুত্বপূর্ণ, খুব খুব। অর্থাৎ শিশুরা একটা পর্যায়ের পর চিন্তা, স্মৃতি, কল্পনা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলি তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি পাচ্ছে, তাই না? সেই জন্যই তো ক্লাস 1-এ দেখবে যোগ বিয়োগ এইগুলো দেওয়া থাকে, গুণ ভাগ বড়জোর। যত ধীরে ধীরে বড় হচ্ছে তাদের পড়াশুনোর কমপ্লিকেট মানে তাদের যে জটিলতা, ক্রিটিক্যালিটি কিন্তু বাড়ছে। কেন? কারণ সেই শিশুর ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে বাড়ানোর জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখি শেখার প্রক্রিয়া এবং ভাষার বিকাশ। আজকে আমরা যে ভাষায় কথা বলছি, আমরা একটা মার্জিত ভাষায় কথা বলছি, রাইট? কিন্তু যখন কিনা আমাদের 6-7 বছর বয়স ছিল, তখন কি আমরা এই মার্জিত ভাষায় কথা বলতে পারতাম? আশা করি পারতাম না। তখন আমরা সমাজ থেকে, বাড়ি থেকে যেভাবে শিখতাম সেইভাবেই কথা বলতাম। সেটাকে আমরা অনেকে বলে থাকি মায়ের ভাষা, আঞ্চলিক ভাষা। মেদিনীপুরের মানুষ মেদিনীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলছে, গঙ্গাসাগরে যার বাড়ি সে গঙ্গাসাগরের ওখানকার যে উড়িয়া এবং বাংলার যে মিশ্রিত রূপ, সেটা সেই ভাষায় কথা বলছে। যার পুরুলিয়ার বাড়ি, বাঁকুড়ার বাড়ি একদম ঝাড়খণ্ডের বর্ডারে, হ্যাঁ, সে ঝাড়খণ্ডী উপভাষায় কথা বলছে। যার নর্থ বেঙ্গলে বাড়ি সে হালকা কামরূপী মিশ্রিত ভাষায় কথা বলছে। যার কলকাতাতে বাড়ি সে শুদ্ধ রাঢ়ীতে কথা বলছে। কিন্তু যার 24 পরগনায় বাড়ি, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সে কি করছে না, সে বিকৃত রাঢ়ীতে কথা বলছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে জ্ঞানীয় বিকাশ, এটা কিন্তু যারা জ্ঞানের চর্চা করছে তাদের মধ্যেই হচ্ছে, অন্যদের মধ্যে কিন্তু হচ্ছে না। তাদের বয়সের বিকাশ সাধিত হলেও, অন্যান্য বিকাশ সাধিত হলেও জ্ঞানীয় বিকাশ কিন্তু সাধিত হচ্ছে না, কারণ তারা কিন্তু এই চর্চা থেকে দূরে। আজকে আমাদের বাড়িতে যিনি সাহায্য করেন বিভিন্নভাবে আর কি, যিনি সহায়িকা আমরা বলতে পারি, কাজ করেন, মাইক্রো ওভেনের মধ্যে একটা কাপ দিয়েছিলাম জল গরম করার জন্য। উনি বলছেন ওর মধ্যে তো ঘুরতেছে কাপটা, ওতে জল গরম হবে? অর্থাৎ এনার কিন্তু ভাষার যে বিকাশ, সেই ভাষার বিকাশটা কিন্তু সাধিত হয়নি। আমরা কি এই কথা বলবো? আমরা বলবো যে ওর মধ্যে তো কাপটা ঘুরছে, এই জলটা কি এরকম ভাবে গরম হবে? অর্থাৎ এই যে জ্ঞানীয় বিকাশ, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেবল যারা কিনা এই জ্ঞানের মাধ্যমে পথ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবার চলে আসছি গুরুত্বপূর্ণ বিভিন্ন তত্ত্ব, যেমন পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। এখানে আমরা কয়েকটা পর্যায় দেখি, 4টে পর্যায় দেখি। প্রশ্ন 100% শিওর এই পর্যায় 4টে থেকে আসবে। প্রথম পর্যায়টাকে আমরা বলছি সেন্সরি মোটর। এই সময় বয়স কত থাকে না, 0 থেকে 2 বছর পর্যন্ত। এই সেন্সরি মোটর পর্যায়ের বৈশিষ্ট্য কি থাকে না, ইন্দ্রিয় ও চলনের মাধ্যমে এই সময় শিক্ষার্থীরা শেখে। যেমন ছোট্ট শিশু যখন তাকে দোলনায় বা খাটের উপর শুয়ে দেওয়া হয়, সেই সময় সে কি করে, কারোর বোধহয় একটা মিউট অন করা রয়েছে, সুব্রত হালদার, তুমি একটু মিউটটা অফ করো। তো সেই সময় সে কি করে, সে ঘাড়টা নাড়িয়ে নাড়িয়ে সে ফ্যানটা চালা দেখে,
মানে ফ্যান চলছে সেটা দেখে, কিংবা আমরা দেখি যে দোলনার উপরে বাচ্চাদের শুয়ে দিয়ে দোলনার উপরে একটা খেলনা ঝুলিয়ে দেয় এবং দোলনাও দুলতে থাকে খেলনাও দুলতে থাকে। কেন? কারণ এই সময় শিশু কিন্তু সেন্সরি মোটর স্টেজে রয়েছে, সে কিন্তু এই চলনের মাধ্যমে কিন্তু শিখছে, রাইট? নেক্সট চলে আসছি প্রাক পরিচালনা। এই সময় বয়স কত থাকে? 2 থেকে 7 বছর। কি বৈশিষ্ট্য এই সময় শিশুদের থাকে? বিভিন্ন প্রতীকী চিন্তা, আত্মকেন্দ্রিকতা কিন্তু এই সময় থাকে, যেমন বিভিন্ন ভাবে ভাবতে থাকে। যেমন আমরা এই সময় শিশুদেরকে কিন্তু চেনাই, এইটা অ, আমরা বলি অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে। কেন বলি? কারণ এই অজগর আসছে তেরে এইটার মাধ্যমে কিন্তু শিশু এই অটাকে মনে রাখবে, প্রতীকী চিন্তা। এই যে বইগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। নেক্সট চলে আসছি কংক্রিট পরিচালন, অর্থাৎ 7 থেকে 11 বছর বয়সের বাচ্চাদের মধ্যে এই পর্যায়টা দেখা যায়। এই সময় শিশুদের মধ্যে যুক্তিবোধ বাড়ে। যদি আমরা বলি, ধরো 8-9 বছরের কোনো বাচ্চাকে যে সূর্য উঠেছে, কিন্তু বলি রাম দেখতো সূর্য আজকে ওঠেনি, বলবে কই তুমি তো মিথ্যা কথা বলছো, সূর্য তো উঠেছে। অর্থাৎ সে কিন্তু যুক্তি দিয়ে তোমার প্রত্যেকটা ভুলকে খণ্ডন করার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে সঙ্গে থাকে কি? সংরক্ষণ ধারণা। এইবার চলে আসছি ফর্মাল পরিচালনা, অর্থাৎ 11 বছরের পর পর্যন্ত এখনো আমরা যে এজটাতে বিলং করছি পুরোটাই ফর্মাল স্টেজ। এখানে আমরা বলি বিমূর্ত চিন্তা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। বিমূর্ত চিন্তা, আমি তোমাদেরকে বলছি যে হয়তোবা 2026-এ আপার প্রাইমারি হবে না স্কুল সার্ভিস কমিশনের, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু আপার প্রাইমারি হবে। আমাকে কি কমিশন জানিয়েছে? জানায়নি তো। আমি যে কথাটা বললাম এটা আশা করি তোমরা অনেকেই জানো, তোমরা অলরেডি ধারণা করে নিয়েছো। কেন বলো তো? তোমাদের পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা প্রি এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, রাইট? এটাকে আমরা বলছি বিমূর্ত চিন্তা। সামনে কিন্তু প্রেজেন্ট নেই, কেউ বলছে না, কিন্তু তবু আমরা একটা চিন্তা করছি এবং যে চিন্তাটা সর্বৈব সত্য। এটা কিন্তু এই 2 বছর বয়স, 5 বছর বয়স, 7 বছর বয়স, 10 বছর বয়সে সম্ভব নয়। আফটার 11 ইয়ার্স ওল্ড এই চিন্তাটা ধীরে ধীরে একটা শিশুর মধ্যে বৃদ্ধি পায় এবং তারপরে সে কৈশোর, তারপরে তার আস্তে 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 সে একটা প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। তো এই যে পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, জিন পিয়াজেট 1896-তে তার জন্ম হয়েছিল এবং 1980-তে তার যথারীতি মৃত্যু হয়। এই তত্ত্বের মূল ধারণা কি? পিয়াজে একটা কথা বলছেন, আমি খুব গল্পের মতন করে বলছি, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, যে শিশু নিজের অভিজ্ঞতার মাধ্যমে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। এখানে অনেকেই আছো যারা শিশুদের বড় হতে দেখি, মা পিছন দিক থেকে ছুটছে, এই এই এটা কর এটা কর এটা কর। এটা হচ্ছে বর্তমানে সব থেকে একটা ভুল ডিসিশন। কেন? কারণ একটা বাচ্চা শিশুকে তার মতন ছেড়ে দিতে হবে, সে পড়বে উঠবে, পড়বে উঠবে, যেটাকে এডুকেশনিস্টরা বলেছেন ট্রাই অ্যান্ড এরর থিওরি। পিয়াজেও কিন্তু তাই বলছেন যে শিশু নিজের অভিজ্ঞতার মাধ্যমে যেটা শিখবে সেই জ্ঞানটাই কিন্তু তার কি না কনক্রিট নলেজ, সক্রিয় জ্ঞান। এবং শিশু জন্মগতভাবে জ্ঞান কিন্তু গ্রহণ করে না। অর্থাৎ একটা শিশু যখন জন্মাচ্ছে সে কিন্তু নলেজ গেইন করে পৃথিবীতে জন্মায় না, বরং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে তার জ্ঞানের বিকাশ ঘটছে। এই যে পেঁয়াজের যে মূল ধারণা, তার কয়েকটা কনসেপ্ট আমরা দেব, যেটাকে আমরা প্রথম কনসেপ্টকে বলছি স্কিমা। প্রশ্ন আসে দেখবে প্রায়ই, স্কিমা বলতে কি বোঝানো হয়, এবং তোমরা যারা বিএড ডিএলএড করেছো তারা তো পড়েইছো। স্কিমা বলতে বোঝানো হচ্ছে যে মানসিক কাঠামো বা ধারণার একক, যেটাকে আমরা এক কথায় বলি স্কিমা, যার মাধ্যমে শিশু পরিবেশকে বোঝে। একটা শিশু
যার কিনা 4-5 বছর বয়স, সে কিন্তু আগুন দেখলে চট করে যাবে না, তার আগে পর্যন্ত যাবে, কিন্তু 4-5 বছর বয়স হয়ে গেলে কিন্তু যাবে না। কেন বলতো? কারণ তার মধ্যে কিন্তু এই স্কিমা ডেভেলপ করছে ধীরে ধীরে। কেন? সে জানে যে এই আগুনে হাত দিলে ভয়ঙ্কর কিছু হবে বা হাত পুড়ে যাবে। যেমন একটি শিশু সব 4 পাওয়ালা প্রাণীকে চট করে কুকুর বলে, কিন্তু পরবর্তীতে যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন সে কুকুরকে কুকুর বলছে, কুকুরের মতন দেখতে, গরুকে গরু বলছে, খচ্চরকে খচ্চর বলছে, গাধাকে গাধা বলছে, ঘোড়াকে ঘোড়া বলছে। সাপোজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দূরে একটা ঘোড়ার মতন কিছু দেখলাম, পাশের রাম বলছে, দেখ 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 দেখ, একটা ঘোড়ার মতন কি একটা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু স্কিমার বিকাশ ঘটছে না এমন নয়, আমরা বলছি ঘোড়ার মতন কি একটা যাচ্ছে। কেন বলছি? কারণ এই যে নতুন প্রাণীটাকে কিন্তু আমরা কেউ চিনি না, ওই প্রাণীটার সঙ্গে আমাদের চেনা কোনো একটা প্রাণীর আমরা মিল দেখতে পেলাম, তাই আমরা বললাম যে দেখ 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 দেখ, ঘোড়ার মতন কিছু একটা যাচ্ছে। এরকম ধরনের শব্দ বা এরকম ধরনের বাক্য, এরকম ধরনের ধারণা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি। এবার চলে আসছি আমরা অ্যাডাপ্টেশন বা অভিযোজন, অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া। এর আবার দুটো অংশ, একটাকে বলি আমরা অ্যাসিমিলেশন বা আত্মসাৎ, আর একটাকে বলি আমরা অ্যাকোমোডেশন বা সামঞ্জস্য। অ্যাসিমিলেশন কাকে বলি? বলা বাহুল্য তোমাদের এই 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 যে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অ্যাডাপ্টেশন, স্কিমা, এগুলো বাংলায় পড়ার থেকে তোমরা যদি ইংরেজিটা মনে রাখতে পারো বেশি সুবিধা আর কি। তো এই যে অ্যাসিমিলেশন বলতে কি বোঝানো হয়, বা দেখো, নতুন অভিজ্ঞতাকে পুরনো স্কিমার সঙ্গে যুক্ত করা, যেটা আমি একটুখানি আগে বললাম। বিড়ালকেও অনেক সময় আমরা কুকুর বলি, যদি কিনা আমরা সেই টাইপের বিড়ালকে না চিনি। দেখবো অনেক বিদেশি, আই মিন অনেক তোমার বিদেশি বিড়াল আছে যেগুলোকে ওই বিদেশি ওই লোমলোম কুকুরের মতন দেখতে, মুখখানা দেখলে গুলিয়ে যাবে চট করে। কেন? কারণ ওইগুলোর সঙ্গে তো আমরা পরিচিত নই। অ্যাকোমোডেশন বলতে না, পুরোনো স্কিমা পরিবর্তন করে যখন নতুন স্কিমা তৈরি করি, অর্থাৎ আমরা এবার বুঝে গেছি না এটা এখানকার বিড়াল না, এটা বাইরের বিড়াল, অর্থাৎ বিড়াল আর কুকুরকে এবার আমরা আলাদা করতে পারছি। এবার চলে আসছি সাম্যাবস্থা, অর্থাৎ ইকুইলিব্রেশন। এই যে অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশনের মধ্যে যে ভারসাম্য, সেটাকে আমরা সাম্যাবস্থা বা ইকুইলিব্রেশন বলি, যেটাকে আমরা বলি মোটামুটি জ্ঞানীয় বিকাশের চালিকা শক্তি। নেক্সট আমরা চলে আসছি পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের স্তর। অলরেডি বললাম 4টে স্তর। প্রথম স্তর সেন্সরি মোটর স্টেজ, এই সময় আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা একটু থাকে। এর মূল উদ্দেশ্য কি বা অবজেক্ট পারফরমেন্স এখানে থাকে, যেমন বস্তু চোখের আড়ালে গেলেও তার অস্তিত্ব আছে এই ধারণা থাকে। শেষের দিকে, অর্থাৎ শিশুর বয়স যখন 18 থেকে 24 মাস, মাস কিন্তু বয়স বছর নয়, এই সময় এই সেন্সরি মোটর স্টেজ পূর্ণতা পায়। নেক্সট চলে আসছি প্রি অপারেশনাল স্টেজ। এই সময় প্রতীকী চিন্তা বা সিম্বলিক থিঙ্কিং বাড়ে। এই সময় শিশুরা শেখে বাবা, কাকা, ঠিক আছে, এই সময় বিভিন্ন শব্দ সঙ্গে সঙ্গে জুড়ে 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 বাক্য গঠন করতে পারে। আমি চান করব, আমি খাবো, আমি যাব, আমি দৌড়াবো, এই ছোট ছোট শব্দগুলো, অর্থাৎ ভাষার বিকাশ ঘটছে। সেই সঙ্গে সঙ্গে ইগোসেন্ট্রিজম। কেন বলছি ইগোসেন্ট্রিজম? কেন পিয়াজে বলছি ইগোসেন্ট্রিজম? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা বাচ্চা তার মায়ের কোলে রয়েছে, তার মায়ের কোল থেকে তুমি চট করে গিয়ে তাকে নাও, দেখবে হ্যাঁ করে কেঁদে উঠবে, বিকজ অফ আত্মকেন্দ্রিকতা, ইগোসেন্ট্রিজম। নেক্সট চলে আসছি এই ইগোসেন্ট্রিজম। শিশু অন্যের দৃষ্টিভঙ্গি কিন্তু বুঝতে পারে না, সেই জন্য কেঁদে ওঠে। আবার কনজারভেশনের অভাব বলতে কি বোঝানো হচ্ছে না, আকৃতি বদলালে পরিমাণ বদলেছে, এটা কিন্তু তারা মনে করছে এই বয়সে।
নেক্সট চলে আসছি কনক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11। এই সময় শিশুরা একটু লজিক্যাল থিঙ্কিং করছে, তারা বলছে যে না সূর্য উঠেছে, তারা বলছে যে না আমি খাবো না, তারা বলছে আমি খেয়ে এসছি, তারা বলছে না আমি জল খাবো না। অর্থাৎ কনজারভেশন ধারণা অর্জন করছে ধীরে ধীরে, রিভার্সিবিলিটি ধারণা ধীরে ধীরে অর্জন করছে, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্লাসিফিকেশন শিখছে। তাদের সামনে তুমি যদি বিভিন্ন কালার নিয়ে হাজির করো, ক্লাসিফাইড করে দেবে কোনটা কি কালার। এই সময় তারা পরিমাণ, সংখ্যা, ওজন পুরোটা কিন্তু বুঝতে পারছে। নেক্সট চলে আসছে একদম লাস্ট, ফর্মাল অপারেশনাল স্টেজ, যেখানে আমরা বর্তমানে যেখানে আছি এটাকেও কিন্তু আমরা ফর্মাল অপারেশনাল স্টেজই বলি। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বাড়ছে, কল্পনা করতে পারছি এই সময় মানুষ। ধরো একজন সাহিত্যিক, সে একটা কল্পনা করছে যে এরকম এরকম হবে, চোখের সামনে তার বিভিন্ন ছবিগুলো ভাসছে, তবেই তো সে লিখতে পারছে, তাই না? অর্থাৎ গোটাটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আসছে কোত্থেকে? গোটাটাই আসছে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে, রাইট? এবং সমস্যা সমাধানের বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু এই সময় শিশুরা নিজে নিজে অনুধাবন করছে। হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং কিন্তু এই সময় হচ্ছে। হোয়াট ইজ ডিডাকটিভ রিজনিং? হোয়াট ইজ ডিডাকটিভ? তোমাদের মনে হতে পারে যে ম্যাম ডিডাকটিভ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আচ্ছা আমাকে একটু কেউ বলো, তোমরা যখন ক্লাস 10-এ পড়েছো তখন তোমাদের কটা সাবজেক্ট ছিল বলো? যখন তোমরা ক্লাস 10-এ পড়েছো তখন তোমরা কটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? স্কুলে কটা সাবজেক্ট ছিল? 7টা? ম্যাম 8টা 7টা 8টাই বা তো 8টা। 8টা। আচ্ছা চলো, যখন 11-12-এ পড়েছো তখন তোমাদের 5টা, যখন গ্রাজুয়েশনে পড়েছো তখন পাস অনার্স মিলিয়ে 3টে, যখন মাস্টার ডিগ্রি করেছো তখন 1টা, তারপরে পিএইচডি যখন করবে তখন এই একটার থেকেও আরো সংক্ষিপ্ত একটা রূপ। তাহলে বিষয়টা কেমন হচ্ছে? একটা বড় জায়গা থেকে একটা ধীরে 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 ছোট জায়গায় আসছে না? আসছে তো? যেমন ছোট জায়গায় আসছে ঠিক তেমনই কিন্তু গভীরতা বৃদ্ধি পাচ্ছে। জিনিসটা ধরো অনেক ছোট হলেও সেটা কিন্তু অনেক গভীর। বোঝাতে পারছি কি? একে আমরা বলছি ডিডাকটিভ। অর্থাৎ এই সময় শিশুদের মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রতি এই গভীরতাটা বৃদ্ধি পাচ্ছে। এই সময় শিশুরা নৈতিকতা, দর্শন এবং গণিতের বিমূর্ত যে সমস্যাগুলো সেগুলো বোঝার চেষ্টা করছে। কিন্তু আমরা তো সবই বুঝলাম, স্তরগুলো বুঝলাম, কিন্তু শিক্ষা ক্ষেত্রে আমরা এডুকেশনাল ইমপ্লিকেশন কিভাবে করব, আমরা কি প্রয়োগ করব? বর্তমানে এনইপি 2020 আমরা অনেকের নাম শুনেছি, অনেকে শুনিনি, এবং এনসিএফ 2023 অনুযায়ী বারংবার একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন, যেটাকে আমরা বাংলায় বলি শিশু কেন্দ্রিক শিক্ষা। আজ থেকে তুমি 20 বছর পিছনে চলে যাও, তোমার যারা কাকু জেঠু বাবা তাদের কাছে শুনবে, তারা যখন পড়াশুনো করেছে টিচার স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেত এবং পড়া বুঝিয়ে দিয়ে চলে আসতো, যেটাকে আমরা সেই বেদ, এনশিয়েন্ট এডুকেশনে যদি আমরা যাই, প্রাচীন শিক্ষায় যদি আমরা যাই, আমরা শুনেছি যে বেদ পড়তো এবং সামনে সবাই শুনে শুনে মুখস্থ করতো, এটাকে আমরা বলি লেকচার মেথড। এখানে কিন্তু যিনি লেকচার দেবেন তিনি কিন্তু এটা যা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করবেন না, এটা বোঝার প্রয়োজন মনে করবেন না যে সামনের জন বুঝতে পারছে কি পারছে না, সে কেবল নিজের যে নলেজটা সেটা ডেলিভার করবে। বাট অ্যাকর্ডিং টু এনইপি 2020 বারংবার করে বলা হয়েছে, এবং এটা শুধু এনইপি 2020 নয়, এনইপি 1986 অর্থাৎ 1986 সালে যে এনইপি এসেছিল সেখানেও বলা হয়েছিল যে শিশু কেন্দ্রিক শিক্ষা দিতে হবে, অর্থাৎ এক একটা শিশুর কিন্তু এক এক রকম নিডস, ইন্টারেস্ট, সেই অনুযায়ী শিশুদেরকে শিক্ষা দিলে শিশুরা অনেক ভালো করে মনে রাখে।
শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে আমরা এই পেঁয়াজের বিভিন্ন তত্ত্বকে অ্যাপ্লাই করতে পারি। নেক্সট চলে আসছি লার্নিং বাই ডুইং, যেটাকে আমরা বলি কার্যভিত্তিক শিক্ষা। কেমন? সাপোজ আমরা প্রত্যেকেই ছোটবেলায় প্র্যাকটিক্যাল ক্লাস করেছি না, বিভিন্ন করেছি তো, ইয়েস অর নো? জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বা ইত্যাদি ইত্যাদি যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যেগুলো হয় আর কি, এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কি দেখেছি? মোটামুটি যে কোনো কিছু করতে করতে আমরা শিখছি, তাই না? অর্থাৎ লার্নিং বাই ডুইং, তুমি কাজ করতে করতে সেই জিনিসটা তুমি শেখো। নেক্সট, বয়স ভিত্তিক পাঠ্যক্রম এবং আর কি শিক্ষকের ভূমিকা, যেটাকে আমরা বলি সহায়ক যেন হয়, সে যেন অ্যাজ এ ফ্যাসিলিটেটর হয়, সে যেন একজন শিশু শিক্ষককে দেখে যেন ভয় না পায়, আমাদের নিজেদের রোল যেন তেমন না হয় যে শিশুরা ভয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, যেমন সামাজিক ও সাংস্কৃতিক দিক উপেক্ষিত, সব শিশু একই গতিতে বিকাশ করে না আর কি, প্রাপ্তবয়স্কদের ভূমিকা কম গুরুত্ব পেয়েছে। আমরা আর কি দেখি? পরীক্ষার জন্য কিছু জিনিস আমরা এখানে একদম এক নজরে এনে রেখেছি, এই ওয়ার্ডগুলো দিয়ে পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। পেঁয়াজে বলতে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কগনিটিভ ডেভেলপমেন্ট, আর কিছু না। ডেভেলপমেন্ট এর যে স্টেজ সেই অনুযায়ী কি না, কনজারভেশন যেটাকে আমরা বলছি কনক্রিট অপারেশনাল স্টেজ, ইকোসেন্ট্রিজম যেটাকে আমরা বলছি প্রি অপারেশনাল স্টেজ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেটাকে আমরা বলছি ফর্মাল অপারেশনাল স্টেজ। এইখান থেকে এই জায়গাটা থেকেই গত পরশু তোমরা অনেকেই জানো যে এখন নেট পরীক্ষা চলছে, তো গত পরশু এডুকেশনের নেট হয়েছিল, এখান থেকে একটা প্রশ্ন অলরেডি চলে এসছে এই জায়গাটা থেকে। জায়গাগুলো এতটাই ইম্পর্টেন্ট। এবার চলেছি ভাইগটসকে, সেটা আমরা আজকে আর পড়াচ্ছি না, আগামী দিন আমরা পড়াবো। আজকে আমরা পেঁয়াজে পর্যন্তই রাখছি। তো যত